মুখে 1 ইঞ্চি মেকআপ থাকলে বুঝবো কি করে কঙ্কাবতী না কৃষ্ণকলি? ফর্সা কালো নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে আসল ব্যাপারটা জানলে হয়তো সেটা নিয়ে গান শুনিয়ে প্রশংসা করতাম। তারপর ধরো একটা ছেলের মন পর্যন্ত পৌঁছতে যেমন পেটের দিকে খাওয়ার দিকে নজর দিতে হয়, তেমন একটা মেয়ের মন পর্যন্ত যেতেও তার চোখের দিকে নজর দিতে হয়। সুন্দর চোখের প্রতি আমার দুর্বলতা আছে। আমি অবশ্যই সেটা নিয়ে তাকে কিছু বলতাম, কিন্তু চোখের উপর এক্সট্রা আইল্যাশ লাগালে আর কি সব দিয়ে চোখটাকে ভূতের মতো রঙিন করে রাখলে বুঝবো কি করে যে কোন উপমাটা খাটবে? তাই হয়তো কিছু বলিনি। তো আপনি তাদেরকে বলতে পারতেন যে আপনি ওসব পছন্দ করেন না। আপনি না বললে তারা বুঝবে কি করে? বলবো কেন? যে যেরকমটা সেরকমই থাকা উচিত। আমার তো কোনো রাইট নেই নিজের পছন্দ অন্য কারোর ওপর চাপিয়ে দেওয়া। আমি তো আর এসবের জন্য কাউকে ছাড়িনি। আর এসব অভিযোগ থাকলেও এসবের জন্য আমাকেও কেউ ছাড়েনি। ছেড়েছে আমার ট্রাভেলিংয়ের জন্য। সে কি, কেন? এই যে এরকম পাহাড়ে জঙ্গলে আসলে নেটওয়ার্ক থাকে না, কথা হয় না, তার জন্য নাকি অস্থির লাগে। গার্লফ্রেন্ডের চাইতে আমি ট্রাভেলিংকে বেশি ভালোবাসি। আমি নাকি গার্লফ্রেন্ড ছাড়তে পারবো, কিন্তু ট্রাভেলিং ছাড়তে পারবো না, তাই ব্রেকআপ। আচ্ছা, আপনি যখন 4 থেকে 5 দিনের ট্রিপে যেতেন তখন আপনার গার্লফ্রেন্ডদের কথা মনে পড়েনি? খারাপ লাগেনি? না, প্রকৃতি আমার সব থেকে বড় আর ইম্পর্টেন্ট প্রেমিকা। প্রকৃতির কাছে গেলে আর কিছু লাগে না। আপনার তো মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে আপনার কারোর সাথে সম্পর্কটা তেমন গভীর ছিল না। কাউকে আপনি সত্যিকার অর্থে ভালোবাসেননি। সেটাও হতে পারে, তবে আমি লয়াল ছিলাম। ও, অনার্সের পর থেকেই মা আমার জন্য মেয়ে দেখেছে। আমার মা ভীষণ শৌখিন, সে বড় ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিতে চায়, কিন্তু আমি অনেক চুজি, বুঝলে। মায়ের দেখা একটা মেয়ে পছন্দ হয়নি। মা তো পুরো বিরক্ত আমার উপরে। তাই? আচ্ছা, কিরকম মেয়ে আপনার পছন্দ আমাকে বলুন তো, আমি আপনার জন্য মেয়ে দেখে দিব। বলছি, তার আগে শোনো কেন আমার মায়ের দেখা মেয়ে পছন্দ হয়নি। ও অবশ্যই বলুন। দল বেঁধে মেয়ে দেখতে যাওয়াটা, সালামি দেওয়া, এই ব্যাপারটা আমার কেমন যেন লাগে। যে কোনো মেয়ের জন্য খুবই অসম্মানজনক। তাই আমি মেয়ের ছবি দেখে ফোনে কথা বলেছি কিংবা বাইরে দেখা করেছি। তারপর? আমার সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ট্রাভেলিং কেমন লাগে। ও ওয়াও, অ্যানসার কি ছিল? অনেক ধরনের অ্যান্সার ছিল, একটা শুধু বলি। একজন বলেছিল ওয়েস্ট অফ মানি, তার চেয়ে সেই টাকায় ঘরের একটা জিনিস বানানো যায়, ড্রেস কেনা যায়। তিতির হাসতে লাগলো। মুগ্ধ বলল, আমি ট্রাভেলিং ছাড়া থাকতে পারবো না, তাই এটাকে সহজভাবে নেবে এমন কোনো মেয়েকেই বিয়ে করতে চাই। সবচেয়ে ভালো হয় তারও যদি ট্রাভেলিং ইন্টারেস্ট থাকে। দুজন মিলে সারা দুনিয়া ঘুরবো। খুব বেশি সুন্দরী না হলেও চলবে, শুধু চোখ দুটো সুন্দর হলেই চলবে। ডুব দেবো সেই চোখে। তারপর পাশাপাশি হাঁটতে হাঁটতেই তিতিরের চোখের দিকে তাকালো। তিতির সে দৃষ্টির অর্থ বুঝল না, খুব ইন্টারেস্ট নিয়ে বলল, তারপর আর কি কোয়ালিটি চাই? বেশি সাজগোজ করে না এমন কোনো মেয়ে হলেই ভালো হয়। মেকআপ দেখলেই আমার একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়। আর রান্না বান্না না জানলেও চলবে, আমি মোটামুটি সবই রাঁধতে পারি, আর রাতে ভালোও লাগে। ফ্রি টাইমে আমার কাছ থেকে হেল্প পাবে। আর বোকা ইমোশনাল মেয়ে চাই, ওরা অনেক ভালোবাসতে জানে। আর বেশি লম্বা না হলেও চলবে, ফর্সা কালো কোনোটাতেই প্রবলেম নেই। কিন্তু আপনি তো লম্বা, লম্বা মেয়েদেরই আপনার পাশে ভালো লাগবে। মুগ্ধ হাসলো। তিতির বলল, হাসছেন যে? এমনি। ও ভালো কথা, সবই বললেন। কেন এক্সট্রা আপনাকে কেয়ারলেস, দায়িত্ব জ্ঞানহীন, ভাব মারা আর ব্যাকডেটেড বলতো? কিন্তু বললেন না তো কেন আপনাকে বোরিং বলতো? আপনি তো মোটেই বোরিং না, 2 দিন ধরে তো দেখছি। ও, ওটা তো ইচ্ছা করে স্কিপ করেছি, বললে তুমি লজ্জা পেয়ে যাবে। আর আমি এটা তোমাকে বলেছি বলেও অনেক কিছু ভাবতে পারো। আরে ধুর, কিছুই ভাববো না। আপনার এক্স আপনাকে বোরিং বলার কারণে আমি কেন লজ্জা পাবো? আমরা তো অতটাও ফ্রি হইনি। তিতির কিছু না বুঝেই বাচ্চাদের মতো বায়না করতে লাগলো। আরে বলুন না, আমি মোটেই লজ্জা পাবো না। আপনার মতো মানুষকে কেন বোরিং বলবে আমি তো ভেবেই পাচ্ছি না। সবাই না, শুধু সেকেন্ড গার্লফ্রেন্ডটা বোরিং বলেছিল, যার সাথে 3 মাসের রিলেশনশিপ ছিল। তিতিরের মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছিল। বলল, ইন্ট্রোডাকশনটা অনেক বড় হয়ে যাচ্ছে। বলার পর আবার রাগ করো না কিন্তু। হ্যাঁ, আরে না না না, বলুন। I never kissed her because of her lipstick. তিতির পুরো হাঁ হয়ে গেল। ও ভাবতেই পারেনি এমন কিছু। ওরা হাঁটছিল, তিতির মুগ্ধর দিকে তাকিয়েছিল। মুগ্ধ অন্যদিকে ফিরে কথাটা বলল। তিতির সাথে সাথেই সোজা হয়ে অন্যদিকে তাকালো। লজ্জা পেয়ে পুরো চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুইজনেই চুপ। মুগ্ধর একবার ইচ্ছে হলো বলুক,
কেন জানি আর বলল না। 3 ঘন্টা হেঁটে ওরা মাত্র 4 কিলোমিটার এসেছে। হঠাৎ দূরে থেকে একটা গাড়ির আওয়াজ আসছিল। পেছনে ফিরতেই দেখলো একটা বাস আসছে। মুগ্ধ জিজ্ঞেস করলো, তিতির বাসে যেতে পারবে? তিতিরের চোখ ঝিলিক দিয়ে উঠল। বলল, হ্যাঁ পারবো। লোকাল বাস কিন্তু দাঁড়িয়েও যেতে হতে পারে। নো প্রবলেম, হাঁটতে তো আর হবে না। মুগ্ধ বাসটা থামালো। বাসের হেল্পার জানালো জায়গা নেই, অলরেডি অনেকে দাঁড়িয়ে আছে। তখন মুগ্ধ ওদের বিপদের কথা বলতে বাসে ওদের তুলে নিল। বাসে উঠে মুগ্ধ বাসের হ্যান্ডেল ধরে দাঁড়ালো। আর তিতির তা নাগাল পেল না, তাই মুগ্ধর হাত ধরে দাঁড়ালো। মুগ্ধও তিতিরের হাত শক্ত করে ধরে রাখলো। কিন্তু একটা ডাউনহিল পার করতেই বাস নিচের দিকে যেতে শুরু করলো। আর তিতির পড়ে যাওয়ার ভয়ে মুগ্ধকে জড়িয়ে ধরল। মুগ্ধ অবশ্য তিতিরকে ধরে ফেলেছিল। এরকম শত শত আপ হিল ডাউন হিল ছিল রাস্তায়। পুরো রাস্তায় মুগ্ধ এক হাতে হ্যান্ডেল ধরে আর এক হাতে তিতিরকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরে রেখেছে। তিতিরের তখন মনে হচ্ছিল ও বোধহয় মুগ্ধকে ভালোবেসে ফেলেছে। আবার ভাবল, দুদিনের পরিচয়ে কি ভালোবাসা সম্ভব, নাকি এটা শুধুই ভালো লাগা? কিন্তু ভালোবাসা যদি নাই হয়, তাহলে ওকে এভাবে জড়িয়ে ধরে থাকতেও কেন অস্বস্তি হচ্ছে না? থানচির সরকারি গেস্ট হাউসের মাঠে ওদের তাঁবু গেড়ে থাকার কথা ছিল। মুগ্ধ বাস থেকে নেমেই ফোন বের করলো। এখানে তো নেটওয়ার্ক থাকার কথা। হ্যাঁ, নেটওয়ার্ক পাওয়া গেল, কিন্তু সাফির ফোন বন্ধ। তাড়াতাড়ি একটা অটো নিয়ে গেস্ট হাউসে গেল মুগ্ধ তিতির। তখন ওরা জানতো না কি বিপদ ওদের জন্য অপেক্ষা করছিল থানচিতে। মুগ্ধ তিতির আলো ফুটতেই মানে 5টার দিকে রওনা দিয়েছিল। 3 ঘন্টা হাঁটা আর প্রায় 1 ঘন্টা বাস জার্নির পর ওরা থানচি পৌঁছেছিল। থানচি গেস্ট হাউসে ঢুকে মুগ্ধ রিসেপশনের দিকে গেল। পিছন পিছন গেল তিতির। ঘড়ির কাঁটা ছিল তখন 9টার আশেপাশে। মুগ্ধ জিজ্ঞেস করলো, আচ্ছা, 26 জনের একটা দল আসছে না কাল? ওনারা তো আজ ভোরেই রিম্যাকটি রওনা দিয়ে দিয়েছে। তা প্রায় 3-4 ঘন্টা হবে। আপনি ওনাদের খুঁজছেন কেন? আমরা ওই দলের নাফাখুম ট্রিপ এসেছি। পথে আমরা ওদের হারিয়ে ফেলেছি। ও হ্যাঁ, ওনারা তো 28 জনেরই বুকিং দিয়েছিল। হ্যাঁ, এত আগে রওনা দিয়েছে, এখন তো ধরতে পারবো না ওদের। ওনারা যদি টানা নৌকায় যেত তাহলে আপনার ইঞ্জিন নৌকায় গিয়ে ধরতে পারতেন, কিন্তু ওনারা তো ইঞ্জিন নৌকা নিয়ে এসে সবগুলোই। ওরা কোনো মেসেজ দিয়ে গেছে আমাদের জন্য? না, কিছু বলেনি। তিতির বলল, এখন কি হবে? এখন কি হবে দাঁড়াও দেখছি। তারপর মুগ্ধ আবার ম্যানেজারকে জিজ্ঞেস করলো, একটা ঘর হবে? 2 জনের জন্য। হ্যাঁ। আপনাদের সম্পর্ক? আমরা স্বামী স্ত্রী। তিতির অবাক হয়ে চাইল মুগ্ধর দিকে। মুগ্ধ সেদিকে ভ্রুক্ষেপ করলো না। ম্যানেজার বলল, সব রুম বুকিং দেয়া আছে। দিব কিভাবে বলুন? আমরা রাতে থাকবো না, জাস্ট গোসল করে ফ্রেশ হব, খাবো, এতটুকুই সময়। ও, তাহলে একটা রুম দেয়া যাবে, যদিও বুকিং আছে, কিন্তু ওনাদের আসতে বিকাল হবে। থ্যাঙ্কস। রুমে খুলে দিতে দিতে ম্যানেজার জিজ্ঞেস করলো, নতুন বিয়ে করেছেন বুঝি? হ্যাঁ, গত সপ্তাহে। হানিমুনে এলেন এই জঙ্গলে? আসলে আমাদের দুজনেরই পাহাড় পছন্দ, জঙ্গল পছন্দ। ম্যানেজার সবগুলো দাঁত বের করে বলল, ভাবিটি দেখি একদম কম বয়স। তিতিরের বলতে ইচ্ছা করছিল, তাতে তোর কিরে বেটা, কিন্তু বলল না। মুগ্ধ বলল, হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ তো। ও আচ্ছা ভাই, 3টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ, নো প্রবলেম। ম্যানেজার বেরিয়ে যেতেই মুগ্ধ দরজা লাগিয়ে দিল। তিতির বলল, এটা কি হলো? মুগ্ধ কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বলল, কোনটা কি হলো? স্বামী স্ত্রী বললেন কেন? তো তোমাকে বউ বলেছে বলে কি তোমার জাত গেল? তারপর নিজের কলারটা একটু ঠিক করে বলল, আমি কি ফেলনা নাকি? এসব বলার দরকার কি ছিল? আরে না বললে রুম পেতাম না তো। আর তুমি রিঅ্যাক্ট করছো কেন? বলেছি বলে কি আমি রুমে ঢুকে স্বামীদের মতো বিহেভিয়ার শুরু করেছি নাকি? তিতির আর কথা বাড়ালো না। মুখে যাই বলুক, কথাটা শুনে তো ওর ভালোই লেগেছে। বরং কাজের কথাই বলা যাক। বলল, আচ্ছা আচ্ছা, এখন আমরা কি করব? মুগ্ধ বিছানায় শুয়ে বলল, গোসল করব, খাবো, তারপর বান্দরবান ফিরে যাব। আর তুমি যদি চাও তো রোমাক্রিও যেতে পারি, কারণ ওরা তো দুপুরে রোমাক্রি পৌঁছে ওখানকার গেস্ট হাউসে থাকবে। ভোরে নাফাখুমের উদ্দেশ্যে যাত্রা, আর আমরা এখন রওনা দিলে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। ফিরে যাওয়ার জন্য কি এত কষ্ট করে এসেছি নাকি? আমি নাফাখুম যাবই যাব। আচ্ছা, কিন্তু চিন্তা হচ্ছে কিভাবে যাব সেটা নিয়ে। তিতির চেয়ার টেনে বসতে বসতে বলল, কেন, নৌকা ছাড়া অন্য কোনোভাবে যাওয়া যায় না নাকি? না, একমাত্র উপায় নৌকা, কিন্তু দল ছাড়া দুজন নৌকার জন্য রিস্কি হয়ে যায়। তার উপর একটা ছেলে একটা মেয়ের জন্য তো রিস্কটা আরো বেশি হয়ে যায়। এখানেও ডাকাত আছে?
ডাকাতরা এদিকে আসে না, এদিকটা জলদস্যুদের। ও মা গো, জলদস্যু? হুম, তবে জলদস্যুরা কাউকে ধরেছে এরকমটা কমই শোনা গেছে। ওরা সমুদ্রেই যায় বেশি, যখন ওখানে সুবিধা করতে পারে না তখন এদিকে আসে। আর এদিকে এসে করবে বা কি বলো, এদিকে মানুষের তো আর অত টাকা পয়সা নেই, টুরিস্টও খুবই কম। ওরাও কি ডাকাতদের মতো মেয়েদের প্রতি? থেমে গেল তিতির, তারপর মুগ্ধ বলল, মেয়েদের প্রতি লোভ কার নেই বলো? ডাকাত জলদস্যুরা না হয় বুঝলাম অশিক্ষিত, অভাবে বড় হওয়া, তাই শিক্ষা পায়নি, মানবিক বোধ জন্মায়নি। কিন্তু আমাদের শিক্ষিত সমাজে এমন অমানবিক পিশাচ কি নেই? আছে, অবশ্যই আছে। সুযোগ পেলেই মুখোশটা টেনে খুলে ফেলছে। কই আপনার তো কোনো লোভ নেই? কথাটা বলে ফেলে কি যে ভালো লাগছিল তিতিরের। ইস, সব ছেলেই যদি মুগ্ধর মতো করে ভাবতো। মুগ্ধ হেসে বলল, আসল ব্যাপারটা কি জানো? না, তবে জানতে চাই। সব পুরুষ মানুষ কিন্তু খারাপ না, কিন্তু ওদের জন্য পুরো পুরুষ জাত থেকে কুকুরের সাথে তুলনা করা হয়। ওদের জন্যই সবার খারাপ কথা শুনতে হয়, অথচ প্রপারেশনটা কিন্তু ওই এক বাটির দুধে একটা মাছির মতোই। কিন্তু রাস্তায় বেরোলে তো স্টেপে স্টেপে ছেলেরা পাশ দিয়ে আয় আর খারাপ খারাপ কথা বলে। তাহলে প্রপোর্শনটা কোথায় গিয়ে দাঁড়ায় ভাবুন তো। ওটা তো টিজিং টিজিং তারাই করে যারা রাস্তায় রাস্তায় থাকে, ওদের সংখ্যা তো কমই। ওদের দেখছো, কিন্তু যারা রাস্তায় নেই বাসায় আছে তাদেরকে কি দেখতে পাচ্ছ? তা অবশ্য দেখছি না। আর ওদের দেখলে মনে হবে ওরা ভদ্র ফ্যামিলির ছেলে, কিন্তু আদৌ তা না। আমি তো কখনো 1 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকার টাইম পাইনি। আমার ছোট ভাই দৌড়ের ওপর থাকে স্কুল কোচিং নিয়ে, সেও টাইম পায় না। আমরাও আড্ডা দিই, তবে বাসায় কাজিনদের সাথে। বাইরে আড্ডা দিই স্কুল কলেজ ভার্সিটিতে বন্ধুদের সাথে ক্লাসের ফাঁকে। রাস্তায় রাস্তায় টাইম পাস করার মতো সময় আমাদের মতো ফ্যামিলি ছেলেরা পায় না। আর আমাদের মতো ফ্যামিলি দেশের সব থেকে বেশি। মুগ্ধ ঘড়ি দেখে বলল, দেরি হয়ে যাচ্ছে আমাদের, পরে গল্প করব। এখন বাসায় একটা ফোন করো, তারপর গোসলে যাও। ও হ্যাঁ, কিন্তু আপনি গোসল করবেন না? তুমি আগে করো। বাসায় ফোন করলে সবার সাথে কথা বলতে হবে আলাদা করে, তখন অনেক সময় লাগবে। ততক্ষণে আপনি বোধহয় গোসল করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তিতির মোবাইল বের করে দেখলো নেটওয়ার্ক নেই। মুগ্ধর দিকে তাকিয়ে বলল, নেটওয়ার্ক নেই তো? আমার বাবা তো টেনশনে হার্ট অ্যাটাক করবে। মুগ্ধ ব্যাগ থেকে কাপড় বের করছিল, তাকিয়ে বলল, এয়ারটেল? হুম, কোন ভরসায় যে পাহাড়ে এয়ারটেল নিয়ে আসতে পারো? জানতাম না তো। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, আমারটা নাও। পকেট থেকে মোবাইল বের করে এগিয়ে দিল মুগ্ধ, তারপর গোসলে ঢুকে গেল। তিতির মোবাইল হাতে নিয়ে দেখলো সিম্পল লক, কোনো প্যাটার্ন নেই। বাবার নাম্বারে ডায়াল করলো। বাবা চিন্তায় ছিল। বাবাকে বুঝিয়ে বলল যে ও ভালো আছে আর আগামী 6-7 দিন কথা হবে না, কারণ এদিকে নেটওয়ার্ক নেই। বাবা বলল ভাইয়া নাকি আগেই বলেছে এসব। তারপরেও মন কেমন করছিল, এখন কথা বলে ভালো লাগছে। মায়ের সাথেও হাই হ্যালো করে রেখে দিল। ফোন রাখতে তিতিরের কেন যেন ইচ্ছে করলো মোবাইলটা ঘাঁটতে। জানে এটা ঠিক না, তবুও সোজা মেসেজ অপশনে চলে গেল। সব ফোন কোম্পানি আর মায়ের, বোনের, ভাইয়ের আর ফ্রেন্ডদের মেসেজ। সত্যি কি ওর গার্লফ্রেন্ড নেই? তখন হঠাৎ একটা মেসেজে চোখ আটকে গেল। নাম্বারটা প্যারা দিয়ে সেভ করা। কনভারসেশনটা এরকম ছিল, মুগ্ধ, আমি তোর প্রতি মুগ্ধ। Being মুগ্ধ is good for health. I love you. So, what can I do for you? You should love me too. কেন, আমি তোর কাছে কি মাথা বান্ধাইছি? এমন করিস কেন অলওয়েজ? আমি এমনই। এত ভাব কিসের তোর? তুই আজাইরা মেসেজ দিয়ে ভাব বাড়াইছস। কাউকে ভালোবাসা কি দোষ? না, অনেক বড় গুণ। এই অনেক বড় গুণ অন্য কোনো চ্যানেলে দেখা গা কামে দিবে। আমার পিছে সময় নষ্ট করিস না আম্মা, ক্ষমা দে আমায়। এই, আমারে আম্মা বলতেছিস কেন তুই? আমারে তো আম্মা কইব তোর পোলা পাইন। আমার পোলা পাইনের কি ঠেকা পড়ছে নি তোরে আম্মা বইব? আমি জন্ম দিমু তাইলে কি আর এক বেটিরে আম্মা কইব? আই এম ম্যাড, ছাগল একটা। ছাগল পাগল যা মন চাই ক, কিন্তু আমি সত্যি তোর বাচ্চার মা হতে চাই। তার মানে তুই আমার লোক আস্তাগফিরুল্লাহ করতে চাস? সেক্স, বিয়ে, বাচ্চা সব করতে চাই। বিয়ে তো 100 মাইল দূরে রে, তোর মতো বেহাল লগে আমি আস্তাগফিরুল্লাহ করি না। বাথরুমের দরজা খোলার শব্দে তিতির তাড়াতাড়ি ব্যাকে গিয়ে গিয়ে কাটলো, যাতে হাইলাইটে মেসেজ অপশনটা এসে না থাকে। ভাগ্যিস মুগ্ধ দরজাটা খুলে বের হওয়ার আগেই তিতির ফোনটা হাত থেকে রাখতে পেরেছিল। মুগ্ধ শুধু জিন্স পরে বেরিয়ে এসেছে খালি গায়ে, এটা কোনো কথা? সদ্য ভেজা লোমগুলো প্রথমবারের মতো দেখে তিতির চোখ ফেরাতে পারছিল না।
মুগ্ধ তাকাতেই চোখ ফিরিয়ে নিল। মুগ্ধ শার্ট পরতে পরতে বলল, তিতির, তুমি গোসলে যাও, আমি খাবার কিনে নিয়ে আসছি। আর আমাকে তো রেমাক্রিও পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। দুপুরে নৌকায় রান্না করার জন্য কিছু বাজার করতে হবে, ওটাও করে নিয়ে আসি, ঠিক আছে? নৌকায় রান্না কিভাবে সম্ভব? আরে এখানে নৌকাগুলো তো অনেক দূরে দূরে যায়, নৌকাতেই রান্নার সব ব্যবস্থা থাকে, চুলা, হাঁড়ি, বটি, ইভেন মশলা, বাটার পাটা সব থাকে মাদিদের কাছে। কথা শেষ করেই একটা হাসি দিল মুগ্ধ। তিতির বলল, ও, এখন কি খাবে সেইটা বলো। ভাত, যা দিয়ে হোক ভাত হলেই হবে, খুব খিদে পেয়েছে। একদম মনের কথা বলেছো গো, আমার মনটাও এখন ভাত ভাত চাচ্ছিল। সকালে ভাত খেতে পারি না, কিন্তু এখন মনে হচ্ছে ভাত না খেতে পারলে মরেই যাব। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন তো 9:30 বাজে, আমি আধা ঘন্টার মধ্যে ফিরবো। তুমি গোসল করে একেবারে রেডি হয়ে নেবে। হ্যাঁ, সালোয়ার কামিজ পরবে। আচ্ছা। বের হতে গিয়ে আবার ফিরল মুগ্ধ। জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার কি কোনো স্কিন প্রবলেম আছে, মানে অ্যালার্জি কিংবা অন্য কিছু? না, কেন বলুন তো? এসে বলছি, দরজা লাগাও। আর কেউ আসলে দরজা খোলার আগে জিজ্ঞেস করবে কে? আমি না হলে দরজা খুলবে না, যেই হোক, ম্যানেজার আসলেও না, কোনো অজুহাত দিয়ে দেবে। আচ্ছা। মুগ্ধ বেরিয়ে যেতেই তিতিরের মনটা আনন্দে নেচে উঠল। যেই ছেলেটা অন্য মেয়েদের সাথে ওইভাবে কথা বলে, সেই ছেলেটাই ওর এত খেয়াল রাখছে। সেটা কি শুধুই ওর সাথে আছে বলে, নাকি অন্য কিছু? মুগ্ধ বাইরে যেতে যেতে মাকে ফোন করে কথা বলল। বাবাকে ফোন করে 5,000 টাকা বিকাশ করতে বলল ইনস্ট্যান্ট। কখন কিসে লাগে বলা যায় না। এরপর সামনে কি আছে কে জানে, কিন্তু আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানালো মুগ্ধ। ভাগ্যিস সাফিদের হারিয়েছিল, না হলে হয়তো এসব কিছুই হতো না। গতকাল সারাদিন আর সারা রাত ভয় ছিল, বিপদ ছিল, তবু জীবনের শ্রেষ্ঠ সময়ের অন্যতম একটা সময় ছিল। তিতিরের জন্য অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, যা কখনো অন্য কারোর জন্য হয়নি। কিন্তু তিতিরেরও কি কোনো ফিলিংস হচ্ছে, নাকি হচ্ছে না? ফিলিংস না হলে কি কাল রাতে ওইভাবে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো? ফিলিংস না হলে কি জিজ্ঞেস করতো কীরকম মেয়ে ওর পছন্দ? মুগ্ধ শিওর যে তিতিরেরও কিছু ফিল হচ্ছে। যদি না হয় তাহলে ও বুঝবে ভালোবাসার কিছুই বোঝে নাও। ব্যাপারটার একটু ঘাটিয়ে দেখতে হবে 100% শিওরিটির জন্য। কেনাকাটা শেষ করে এসে মুগ্ধ দরজায় নক করলো। তিতির জিজ্ঞেস করলো, কে? মুগ্ধর মাথায় দুষ্টুমি চাপলো, তাই কিছু বলল না। আবার নক করলো। তিতির বলল, কে? এবারও মুগ্ধ কথা বলল না, নক করলো। তিতির বলল, না বললে খুলবো না তো। আরে বাবা, খোলো। তিতির দরজা খুলে বলল, ঢং তো ভালোই করতে পারেন। মুগ্ধ কিছু বলতে পারল না, ওর চোখ আটকে গেছে। তিতির গোসল করে হালকা বেগুনি মানে জারুল ফুলের রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। ওর গায়ের হালকা গোলাপি রঙের সাথে মিশে যাচ্ছে সব, কোনো প্রসাধনী নেই মুখে। চুলগুলো এখনো আঁচড়ায়নি, এলোমেলো চুল বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এত স্নিগ্ধ রূপ কেবল বৃষ্টি হয়ে যাওয়ার পর প্রকৃতিতেই দেখেছে ও, কোনো মানুষের মাঝে দেখেনি। এক ফোঁটা পানিকেই তখন খুব হিংসে হচ্ছিল, কারণ সেটা ছিল তিতিরের চোখ বরাবর গালের ওপর। মুগ্ধকে সেভাবে হাঁ করে চেয়ে থাকতে দেখে তিতির অপ্রস্তুত বোধ করছিল, আবার কেন জানি ভালোও লাগছিল খুব। কত মানুষই তো ওকে হাঁ করে চেয়ে দেখেছে, এত ভালো তো লাগেনি কখনো। কিছুক্ষণ কারোর মুখে কোনো কথা ছিল না। মুগ্ধর হঠাৎ খেয়াল হলো ও বেহায়ার মতো অপলক দৃষ্টিতে দেখছে তিতিরকে। স্বাভাবিক হয়ে বলল, চলো খেয়ে নি, ভাত পাইনি, রুটি ভাজি চলবে তো? হ্যাঁ, ঠিক আছে। বাজার করে এনেছি, নৌকায় উঠে ভাত রান্না করবো। আচ্ছা। খেয়ে দিয়ে সব গুছিয়ে ফেলার পর মুগ্ধ বলল, তুমি কি সুতির ওড়নাওয়ালা কোনো সালোয়ার কামিজ এনেছো? হ্যাঁ, কেন? আসলে ওড়না দিয়ে ঘোমরা দিতে হবে, জর্জেট দিয়ে দিলে তো আর লাভ নেই। কিছু মনে করুন, এভাবে বলছি বলে। এই জায়গাগুলো দুজনের জন্য রিস্কি, একবার যে বিপদে পড়েছি তাতে আবার পড়তে চায় না। বুঝেছি। আচ্ছা, চেঞ্জ করতে হবে না, আমি ওড়নাটা রেখে শাল নিয়ে নিচ্ছি। তিতির একটা শাল বের করে মাথায় ঘোমটা দিল। মুগ্ধ শালটা মাথা থেকে খুলে ওর গায়ে পেঁচিয়ে দিয়ে বলল, মাথা ঢাকা কম্পালসারি না, গা ঢাকাটা কম্পালসারি। সরাসরি না বলে কিছুই বোঝো না দেখছি। তিতির লজ্জা পেয়ে গেল। মুগ্ধ বাজারের ব্যাগ থেকে একটা কাজলের কৌটো বের করে তিতিরের হাতে দিল। তিতির অবাক হয়ে বলল, কাজল লাগাবো, কিন্তু আমি তো পেন্সিল কাজল ছাড়া দিতে পারি না। মুখ আর হাত পায়ে যতটুকু দেখা যাচ্ছে তাতেই কাজলটা ভালো করে ব্লেন্ড করে লাগাবে। মানে মুখে কালি মেখে কালো সাজবো? জানি এখন তুমি আমাকে অনেক খারাপ ভাববে, সন্দেহবাতিক ভাববে, বাট আমি তোমার সেফটির জন্য এটা করতে বলেছি। পাহাড়ে লুকোনো জায়গা ছিল, লুকিয়েছিলাম, কিন্তু নদীতে চারপাশে পানি,
বিপদ এলে কোথাও যেতে পারবো না। তিতিরের বুকের মধ্যে হু হু করে লিলুয়া বাতাস বয়ে গেল। এতটা ভাবে মুগ্ধ ওকে নিয়ে। তিতির মুগ্ধর কথা মতোই কাজলের কালি দিয়ে মুখ হাত পা সব কালো করে ফেলল। তারপর মুগ্ধর দিকে ফিরে বলল, ঠিক আছে। মুগ্ধ এগিয়ে এসে একটু কাজল নিজের দু হাতের আঙুলে ব্লেন্ড করে তিতিরের সামনে দাঁড়িয়ে হেসে বলল, কানে লাগাবে কে সুন্দরী? হ্যাঁ, তারপর মুগ্ধ তিতিরের দুই কানে কালি লাগালো। ওর ছোঁয়া পেয়ে তিতির শিউরে উঠল। তা দেখে মুগ্ধর ভেতর কি যেন হলো, সরে গিয়ে বলল, তুমি নিজেই লাগাও। গেস্ট হাউসের বিল মিটিয়ে আর্মি ক্যাম্পে এন্ট্রি করে তারপর নৌকার ঘাটে গেল ওরা। নৌকা খুঁজছিল মুগ্ধ। হঠাৎ কোত্থেকে এক ছেলে দৌড়ে মুগ্ধ দাদা করতে করতে এলো। তাকে দেখে মুগ্ধর সে কি আনন্দ। তিতির বুঝলো না এই পাহাড়ি ছেলেটার সাথে এমন কি সম্পর্ক মুগ্ধর। কাছে আসতেই তাকে জড়িয়ে ধরে বলল, মংখায় তোমাকে পেয়ে যে কি আনন্দ হচ্ছে কি যে বলবো। ঢাকা থেকে আসার আগেই তোমাকে ফোন করেছিলাম, তোমার ফোনটা বন্ধ ছিল। ভেবেছি পাহাড়ে আছো বোধ হয়। তারপর আবার থানচি থেকে এসে তোমাকে ফোন করছি, তোমার ফোনটা বন্ধ বলছিল। আমার তো মনটাই খারাপ হয়ে গিয়েছিল। দাদা ফোন বন্ধ না, আমি এখন রেমাকৃতিক কাইলাম উত্থানের নেটওয়ার্ক তো জানেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ মিলিয়ে দিয়েছেন। মংখাই নামের পাহাড়ি ছেলেটি দাঁত কেলিয়ে হাসলো। মুগ্ধ বলল, শোনো, জানি তুমি মাত্র এসেছো, কিন্তু কিছু করার নেই। তোমাকে রেস্ট নেওয়ার টাইম দেবো না, তোমাকে আমাদের সাথে যেতে হবে। মংখাই হেসে বলল, দাদা আমার পা যদি বাঙ্গাও থাকে তাও আমি যাব আপনার সাথে, আপনি না নিলেও জোর করি যাব। নৌকা ঠিক করিছেন? না না, তুমি যখন এসে পড়েছো তুমি ঠিক করো, আর ইঞ্জিন নৌকা নিও। ইঞ্জিন নৌকায় তো মেলা শব্দ, আপনার না ভাল লাগে না? হ্যাঁ, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই। কাল যে কি বিপদে পড়েছিলাম ভাই, আর কোনো বিপদ চায় না। মংখাই এতক্ষণে তিতিরকে খেয়াল করলো, বলল, ভাবি। মুগ্ধ হেসে বলল, আরে না না, আমরা এক দলের ট্রিপে এসেছি, পরে ওদের হারিয়ে ফেলেছি। দুদিন আগেও কেউ কাউকে চিনতাম না, কিন্তু এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি। তিতিরের মনটাই খারাপ হয়ে গেল। ভাবি কিনা জিজ্ঞেস করলো, আরও না বলে দিল। হ্যাঁ বললে কি এবার ওর জাত যেত? মুগ্ধ তিতিরের দিকে ফিরে বলল, ও হচ্ছে আমার এক ছোট ভাই মংখাই। ও পাহাড়ি, কিন্তু দেখেছো কি সুন্দর বাংলা বলে। ছেলেটি হাসলো তিতিরও। মুগ্ধ বলল, ও হলো এখানকার গাইড, ওর সাথে থাকলে কোনো চিন্তা নেই। মংখাই তো মুগ্ধর এমন কথায় ব্যাপক লজ্জা পাচ্ছিল। বলল, দাদা আমি নৌকা ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, আর প্লিজ একটা ছবিওয়ালা নৌকা ম্যানেজ করো ভাই, আপু আছে তো? আইসা আইসা। যে সুন্দর সে সুন্দরী। নৌকার গোলইয়ের ওপরে ঘোমটা মাথায় বসে থাকা কুচকুচে কালো তিতিরকে মুগ্ধর কাছে অপূর্ব রূপবতী লাগছে। তিতির তাকিয়ে নদীর চারপাশ দেখছে। ওর চোখ দুটো যেন নদীর সৌন্দর্যের তালে তালে তাতা থই থই করে নাচছে। নদীটা খুব বেশি প্রশস্ত না, তবে খুব কর্মচঞ্চল। নৌকায় নৌকায় মাঝিরা মাছ ধরছে। নদীর পাড়ে পাহাড়ি মহিলারা তাদের নিত্য কাজ করছে। কেউ কেউ কলসি কাঁখে হেঁটে যাচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা পাহাড় থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ার খেলায় মেতেছে। পুরো নদীতেই ভেলার মতো লম্বা লম্বা কি যেন। দেখেই বোঝা যাচ্ছে এগুলো ইচ্ছে করে ভাসিয়ে রাখা হয়েছে। এগুলো কি মুগ্ধকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু এখন না, পরে। এখন কোনো কথা বলতে ইচ্ছে করছে না, শুধু সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছে করছে। মুগ্ধ নৌকার মাঝখানে শুয়েছিল। নৌকায় শুয়ে শুয়ে আকাশ দেখার মজাই আলাদা। মাঝিকে বলল, ও মাঝি ভাই, তোমার নাম কি? জি, আমার নাম লোকমান। এই তুমি বাঙালি? বাড়ি কই তোমার? ময়মনসিংহ। ও তাই, এখানে যে পেট চালানোর লাইগা আব্বা আইছিল। ও বিয়া শাদি কি কইরা লছো? হ, করে লাইছি। ও যাই হোক, আমরা তিনজনের একজনও বিয়া শাদি করি নাই। সাবধানে চালিও নৌকা কিন্তু। হ্যাঁ, তোমার যেমন বউ আছে আমাদেরও কিন্তু হবু বউ আছে। ওই যে আপুরে দেখতেছো, ওনারও কিন্তু হবু জামাই আছে। তো সবারই এখন জীবনের দাম অনেক। এখন তাড়াতাড়ি চালাও, যাতে 3 দূর পর আসতে চালাইলেও সময়ের অভাব না পড়ে, বুঝলা? রাত্রে নৌকায় থাকা যাবে না, সন্ধ্যার মধ্যে রেমাক ট্রি পৌঁছাতে হবে। লোকমান হাসতে হাসতে বলল, কোনো চিন্তা করেন না ভাইজান, একেবারে টাইমের মধ্যে লইয়া যাইবাম। মংখাই বলল, দাদা ওই ছোটকাল থেকে এই সাঙ্গুতে নৌকা চালায়, চিন্তা করিয়েন না, খুব অভিজ্ঞ। ভালো কথা মনে করেছ। তারপর মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে ডাকলো। তিতির? তিতির বলল, হ্যাঁ বলুন। আমরা যে নীলগিরি থেকে অনেক নিচে নদী দেখেছিলাম না, এটা কিন্তু সেই নদী, সাঙ্গু। সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু আমরা তো পাহাড়ি রাস্তায় এলাম, নদী তো অনেক নিচে ছিল। এত নিচে কিভাবে এলাম?
কেন খেয়াল করনি নীলগিরির পর খালি ডাউনহিল ছিল, তারপর থানচি বাজার থেকেও তো ঘাট অনেক নিচে। ও হঠাৎ মনে পড়ল তিতির ভাত খেতে চেয়েছিল। উঠে বসে মংখাইকে বলল, আমাদের রান্না করতে হবে বুঝলে, নৌকায় সব ব্যবস্থা আছে তো? জি দাদা, সব ব্যবস্থাই আছে। তিতির জিজ্ঞেস করলো, কি রান্না হবে? ভাত, মুরগি, ডাল, আলু ভর্তা চলবে তো? দৌড়াবে। আচ্ছা রান্নাটা আমি করি। তুমি রান্না করতে পারো? সব পারি না, তবে এসব পারি। কিন্তু তুমি পারবে না তো, কেরোসিনের স্টোভে রান্না করতে হবে। করেছো কখনো? স্টোভ সামলানো অনেক ঝামেলার কিন্তু। না, করিনি কখনো। তাহলে থাক, আমি করি। আচ্ছা দুজনে মিলেই করি। আপনি চুলাটা সামলাবেন আর আমি রান্না। মুগ্ধ হেসে বলল। আচ্ছা আচ্ছা। মংখাই বলল। দাদা আমিও আছি কিন্তু। মুগ্ধ বলল, ও হ্যাঁ, মাংখাই কিন্তু অনেক ভালো রান্না করে। দাদা কোনোদিন রাঁধতে দিন নেই তো, নিজেই করেছেন। তা করেছি, কিন্তু তুমি তো পারো। মংখাই আর কথা বাড়ালো না। নৌকা থানচি ছাড়তেই আস্তে আস্তে জনবসতি কমে যেতে লাগলো। 20-25 মিনিট যেতেই তিতিরের মনে হলো নদীটা গহীন কোনো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। কিন্তু ভয় পাওয়ারও সময় নেই, রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। রান্না করতে গিয়ে তিতির সত্যিই ঝামেলায় পড়ল। একটা ধারছেড়া বটি, যা দিয়ে কিছুই কাটা যাচ্ছে না। তার উপর আস্ত মুরগি তিতির জীবনে কাটেনি। সবসময় তো মায়ের কেটে রাখা মুরগি রান্না করেছে। এখন কি হবে? তিতির মুরগিটা হাতে নিয়ে অনেক চিন্তা করলো। কোনো দিক দিয়ে যে কাটা শুরু করবে বুঝতে পারছে না। এই জন্যই সব কাজ শিখে রাখতে হয়। মাছ মুরগি কাটা শিখতে গেলে বাবা সবসময় বলে, এসব কিছু শিখে তুই কি করবি? তুই কি এসব করবি নাকি? তোকে রাজপুত্রের সাথে বিয়ে দেব। সে কি তোকে দিয়ে মাছ মাংস কাটাবে? কাজের লোকেরাই তো সব করে দেবে। কিন্তু বাবা কি জানে ট্যুরে গেলে কেউ কাজের লোক নিয়ে যায় না? তাও ভালো, জোর করে কয়েকটা রান্না শিখেছিল। ইস, মুরগিটা যদি কাটতে না পারে তো প্রেস্টিজের 12টা বেজে যাবে। হঠাৎ মুগ্ধ ওর হাত পাতলো, বলল, মুরগিটা আমাকে দাও, দেশি মুরগি তো অনেক শক্ত, তুমি কাটতে পারবে না। তিতির দিয়ে দিল। মুগ্ধ বুঝতে পেরেছে যে ও মুরগি কাটতে পারে না, তাই সরাসরি বলে লজ্জা না দিয়ে দেশি মুরগির দোহাই দিয়ে নিজে কাটতে নিল। মংখাই বলল, দাদা আমাকে দেন, আমি কাইটটা দিই। না না, তুমি আপুর রান্না হেল্প করো, আমার সময় লাগবে না। তিতির চাল ধুয়ে ভাত বসিয়ে দিল, তাতে আলু সেদ্ধও দিল। মংখাই চুলাটা কন্ট্রোল করছে। মুগ্ধ মুরগিটা হাতে নেওয়ার পর থেকে তিতির মুগ্ধর হাতের দিকে তাকিয়ে রইল। কিভাবে মুরগি কাটে সেটা এখনই শিখে নেবে ও। মুগ্ধ প্রথমে মুরগিটা হাতে নিয়ে পাঁজরের হাড় দুটো আলাদা করে এক হাতে গলা আর এক হাতে পাঁজর ধরে টান দিয়ে 2 ভাগ করে ফেলল। মাগো, এই টানটা কি করে দেবে তিতির? হ্যাঁ, তো জোর আছে নাকি ওর? তারপর ভাবলো সব মেয়েরা পারলে ও অবশ্যই পারবে। তারপর রান থান আলাদা করে টুকরো করে কেটে নিল। তারপর বুকের মাংসটা কিভাবে কাটলো সেটাও দেখে নিল। এরপর মাথাটা কেটে নিল। তিতিরের মনে হলো মাথা কাটাটা আরো বেশি ডিফিকাল্ট। তারপর দেখলো মুগ্ধ মুরগিটা নাড়ি ভুড়ির মধ্যে থেকে গিলা কলিজা বের করে আনলো। গিলাটা লম্বালম্বি একটু কেটে আঙুল দিয়ে টেনে টেনে ভেতর থেকে ময়লাটা বের করে ফেলে দিল। এভাবে গিলা পরিষ্কার করে? আর ভেতরে তো বিচ্ছিরি ময়লা থাকে। ইয়াক, ও আর জীবনেও গিলা খাবে না। সবশেষে মুরগির পা দুটো চুলায় পুড়িয়ে পুড়িয়ে চামড়া খুঁটিয়ে খুঁটিয়ে ছিঁড়ছিল মুগ্ধ। পায়েও এত কাহিনী করা লাগে? তিতির জিজ্ঞেস করলো, পা কে খাবে? কেন খাও না? না। আমি খাই, মংখাই খাও। জি দাদা খাই। হয়ে গেল, তুমি তো আর পাচ্ছ না। এ কথা বলে মুগ্ধ হাসলো, তিতিরও হাসলো। তারপর মুরগিটা ধুয়ে এগিয়ে দিল, বলল, নাও এবার রান্না করো। আপনি এত সুন্দর মুরগি কাটা শিখলেন কোথা থেকে? কেন, মায়ের কাছ থেকে। ও, মা কি বলতো জানো? কি বলতো, মুগ্ধ মুরগি কাটা শেখ, মাছ কাটা শেখ, রান্না শেখ। তোর জন্য তো রাজকুমারী নিয়ে আসবো, সে যদি না পারে তোকে তো পারতে হবে, তাড়াতাড়ি শিখে নে। আর জানো, আমিও দৌড়ে দৌড়ে গিয়ে আগ্রহ নিয়ে শিখতাম, যাতে বউকে এসব করে দিতে পারি। তিতির ওর বাবার কথাগুলো আর মুগ্ধর মায়ের কথাগুলো মিলিয়ে নিল। এটা কি শুধুই কোইন্সিডেন্স নাকি কোনো ইশারা? খুশি যেন উপচে পড়ছিল তিতিরের। তিতির খুব যত্ন করে ভাত, আলু ভর্তা, ডাল করে ফেলল। মুগ্ধও হেল্প করলো, কিন্তু প্রবলেম হলো মুরগি রান্নার সময় কিছুতেই তিতির মশলা বাটতে পারছিল না। জীবনে প্রথম পাটায় হাত দিয়েছে। বাড়ছে ঠিকই, কিন্তু কোনো কিছুই আর এপাশ থেকে ওপাশে যাচ্ছে না। মুগ্ধ তাকিয়েছিল, তাই তিতির খুব লজ্জা পেয়ে গেল। মুগ্ধ নিশ্চয় এখন এটাও এর হাত থেকে নিয়ে নিজেই বেটে দেবে। হায় খোদা, কেন এসব পারে না? মুগ্ধ বলল,
কখনো পাটায় হাতও দাওনি বোধ হয়? না। বুঝছি। আচ্ছা রেখে দাও, আমি ব্যবস্থা করছি। তিতির মন খারাপ করে বলল। আপনি পারবেন এখন? মুগ্ধ বলল, আরে না, মা আবার এটা শেখায়নি, বলেছে বউকে ব্লেন্ডার কিনে দিতে। তিতির হেসে দিল। মুগ্ধ আদা রসুনগুলো নিয়ে বটি দিয়ে কুচি কুচি করে কাটলো। তিতির বলল, এগুলো কি করবেন? এইভাবেই দেবো মুরগিতে। আস্ত আস্ত? আস্ত কই, দেখো না কুচি কুচি। কেমন যে লাগবে। আমি নিজের মতো রান্না করি, খাওয়ার সময় দেখো কেমন লাগে। মুগ্ধ নিজ হাতে রান্না করলো মুরগিটা। সত্যি মুরগিটা কতটা যে মজা হয়েছিল তা খাওয়ার সময় টের পেল সবাই। নৌকা একটা তীরে ভিড়িয়ে ওরা খেয়ে নিয়েছিল। খাওয়া শেষে মুগ্ধ বলল, তিতির, তুমি এখনো ছইয়ের মধ্যে চলে যাও, রেস্ট নাও, আমি না বলে বের হয় না কিন্তু। হ্যাঁ, এ কথা বলেই ভেতরে ঢুকে গেল তিতির। মুগ্ধ ছইয়ের পর্দা টেনে দিল। তারপর ছয়ে হেলান দিয়ে বাইরে বসে রইল। হঠাৎ ভেতরের দিকে তাকাতেই দেখতে পেল তিতির ঘোমটা ফেলে ছোট একটা আয়না হাতে নিয়ে নিজের মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। মুগ্ধ আস্তে করে পর্দাটা সরিয়ে গান ধরল। ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া। এটুকু গেয়ে মুগ্ধ আবার পর্দা টেনে দিল। তিতিরের এই প্রথম আফসোস হলো। আচ্ছা, ইস, কালো কেন হলাম না? থানচির পর তিনদুতে এসে কিছু জনবসতি দেখা গেল, কিন্তু সেটা খুবই কম, 15-20 ঘরের বেশি হবে না। এখানটায় প্রচুর স্রোত। ওদেরকে নেমে নদীর তীর ধরে হাঁটতে হলো। আর লোকমান মংখাই মিলে নৌকায় দড়ি বেঁধে টেনে টেনে স্রোতের অংশটা পার করলো। তারপর ওরা আবার নৌকায় উঠল। কিছু দূর পর আবারও সেই স্রোত, আবার নামলো, আবার হাঁটলো। এইভাবে অনেকবার নামতে হলো। হাঁটতে হাঁটতে অনেকই গল্প হয়েছে। তার মধ্যে একবার তিতির বলল, শাফি ভাইয়াদের হারিয়ে ফেলে ভালোই হয়েছে বলুন, না হলে এত এত অ্যাডভেঞ্চারের কিছুই হতো না। যদিও কাল ভয় পেয়েছিলাম বিপদে পড়ে, কিন্তু আজ মনে হচ্ছে যারা দলেই আছে তারা তো এরকম পরিস্থিতিতে পড়েনি, তারা খুব মিস করলো। মুগ্ধ হাসলো। তিতির বলল, হাসছেন যে? আমরা কিন্তু এখনো বিপদ থেকে বের হতে পারিনি। না হলে না পেয়েছি, আমার আর ভয় করছে না, আপনি আছেন তো। কিছুক্ষণের মধ্যে ওরা চলে এলো বড় পাথর। এলাকার নামই বড় পাথর। এখানে কোনো জনবসতি নেই, আছে শুধু বড় বড় পাথর, তাও আবার পানির মধ্যে। একতলা দোতলা বাড়ির সমান উঁচু বিশাল বিশাল পাথর, যার কিছু অংশ পানির নিচে, কিছু অংশ পানির ওপরে। ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের পাথর। তার মধ্যে দিয়ে নৌকা চালাচ্ছে লোকমান। সোজা তো আর চালানো যায় না, একে বেঁকে প্রকাণ্ড পাথরগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে। পানির নিচে আবার আছে ডুবো পাথর। নৌকা যদি কোনো ক্রমে একটা ডুবো পাথরের সাথে ধাক্কা লাগে তাহলে পুরো নৌকাটাই উল্টো পাল্টে টুকরো টুকরো হয়ে যাবে। তিতিরের বোধহয় এইসব দেখে ভয় করছিল, কিন্তু কিছু বলছিল না। ছয়ের ভেতর থেকে এইসব দেখছিল। মুগ্ধর ভয়টা কাটানোর জন্য ওর সাথে টুকটাক গল্প করছিল। জানো তিতির, এখানকার স্থানীয় মানুষেরা মানে পাহাড়িরা এই বড় পাথরের সব থেকে বড় পাথরটাকে পুজো করে। কেন? সব থেকে বড় পাথরটাকে ওরা রাজা বলে মানে। ওদের বিশ্বাস বহুকাল আগে তিন্দু রাজা যুদ্ধে পরাজিত হয়ে তার পুরো পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে সাঙ্গু নদীর এই জায়গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর তারা সবাই পাথর হয়ে যায়, তাই স্থানীয়রা এটাকে ধর্মীয় স্থান বলে মানে এবং পুজোও দেয়। রেমাকৃত দিকে যেতেই মুগ্ধ ছয়ের পাশে দাঁড়িয়ে পড়ল, বলল, লোকমান ভাই, আমাদের একটু রেমাক্রি ফলসের দিকে নিয়ে চলো। তুমি অনেক তাড়াতাড়ি আর সেফলি এনেছো, আলহামদুলিল্লাহ। এখন হাতে সময় আছে, এত সুন্দর একটা জায়গা তোমার এই আপুর মিস করাটা ঠিক হবে না। 2 দিন পর বিয়ে হয়ে যাবে তো, ওর হাজব্যান্ড কেমন না হয় কেমন হয় বলা তো যায় না সেটা। সে যদি ওকে এখানে নিয়ে না আসে। লোকমান হেসে বলল, আচ্ছা ভাই। তিতির মনে মনে বলল, আপনি আমার হাজবেন্ড হয়ে যান না। কিন্তু মুখে বলল, রেমাক্রি ফসল আবার কোনটা? মুগ্ধ বলল, এই যে সাঙ্গু নদী, এটা রেমাক্রি খালের সাথে মিশে শেষ হয়ে গেছে। রেমাক্রি ফলস হলো রেমাক্রি খালের উৎপত্তি স্থল। ছোট ছোট পাহাড়ের কারণে ওখানে একটা ন্যাচারাল জলপ্রপাত তৈরি হয়েছে, অসম্ভব সুন্দর একটা জলপ্রপাত। রেমাক্রি যাওয়ার পথে পড়ে না, একটু ঘুরে যেতে হয়, তাই অনেকেই ওখানে যায় না, ইভেন অনেকে জানেও না। ও, রেমাক্রি ফলসের দিকে যেতে যেতে দূর থেকে যখন তিতির জলপ্রপাতটা দেখতে পেল
তখনও নিজের দুই গালে দুই হাত দিয়ে চোখ বড় বড় করে অজান্তেই বলল, ওয়াও, এটা কি? আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন? মুগ্ধ মিটিমিটি হাসছিল আর মনে মনে বলছিল, আমি জানি তুমি আমার জীবনে দেখা সব থেকে সুন্দর জায়গাগুলোর একটাতে যেতে চলেছ। তুমি খুশি হয়েছ, জানি তুমি আরো অনেক বেশি খুশি হবে যখন তুমি জলপ্রপাতের বাঁধনহারা পানিতে পা রাখবে। তুমি যেমন আছো জলপ্রপাতটায় যাওয়ার অপেক্ষায়, আমিও তেমন তোমার এই সময়ের খুশিটা দেখার অপেক্ষায় আছি। হ্যাঁ, আজ আমি আর জলপ্রপাতটা দেখবো না, তোমার খুশিটা দেখবো, তোমাকে দেখবো। তুমি প্রকৃতির চেয়ে কোনো অংশে কম নাও। নৌকা রেমাক্রি ফলসের যত কাছে যাচ্ছে পানির শব্দ বাড়ছে। তিতির বিস্ময় কি করবে বুঝতে পারছিল না। সেটা বোঝা গেল যখন ও নৌকায় বসা থেকে উঠে এসে দুহাতে মুগ্ধর বাহু জড়িয়ে ধরে নৌকার মধ্যে লাফাতে শুরু করে দিল। আবার বলল, উফ, বলেন না কখন যাব, আমি কিন্তু নামবো। মুগ্ধ এক্সাইটেড হয়ে যাচ্ছিল তিতিরের আনন্দ আর উচ্ছলতা দেখে। হে যেন অন্য তিতির, বলল, নামবে তো। তিতির বলল, লোকমান ভাই তাড়াতাড়ি চালান। যখন ওরা রেমাক্রি ফলসে পৌঁছালো তখন পড়ন্ত বিকেলের আলো যেন জলপ্রপাতে একটা মায়াবী সৌন্দর্য যোগ করেছিল। হয়তো প্রকৃতির এই আয়োজন প্রথমবার তিতিরকে মুগ্ধ করার জন্য। প্রথমে মুগ্ধ নামলো রেমাক্রি ফলসের পানিতে, তারপর তিতিরের হাত ধরে ওকেও নামালো। তিতির স্যান্ডেল খুলে নামছিল। মুগ্ধ বলল, ওটা পড়ে থাকো, পাথর অনেক পিচ্ছিল আর অনেক ধারালো। তিতির তাই করল। বিশাল জলপ্রপাত, তবে প্রশস্তে, উচ্চতায় খুবই সামান্য, প্রায় ৮-৯টি ধাপ, একেবারে সিঁড়ির মতো, কিন্তু এক একটা ধাপে অনেক জায়গা। এক একটা ধাপ যে কতটা ধারালো তা এর ওপর থেকে পানি পড়ার আকার দেখলেই বোঝা যায়। শেষ ধাপের পরে রেমাক্রি খাল। তিতিরকে হাত ধরে ধরে প্রত্যেকটা ধাপে নিয়ে গেল মুগ্ধ। তিতির পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়া পানির ওপর দিয়ে হাঁটছিল আর খিলখিল করে হাসছিল। একেবারে ওপরের ধাপে সবচেয়ে বেশি জায়গা। তিতিরকে নিয়ে মুগ্ধ সেখানে চলে গেল। সেখানে পানি ছিল অন্য সব ধাপের চেয়ে বেশি। এত পানি পায়ের নিচে পেয়ে তিতির লাফাতে শুরু করে দিল। মুগ্ধ বলল, লাফিও না, পা কেটে যাবে। জলপ্রপাতের পানি পড়ার শব্দ শুনতে পেল না তিতির। যদিও হাত ধরে দাঁড়িয়ে আছে তবু চিৎকার করে বলল তিতির, কি বলছেন? শুনতে পারছি না, জোরে বলুন, চিৎকার করে বলুন আমার মতো করে। তারপর আবার খিলখিল করে হেসে উঠল। মুগ্ধ হেসে তিতিরের মতোই চিৎকার করে কথাটা আবার বলল। তিতির আবার চিৎকার করে উত্তর দিল, যাক, পা কেটে যাক, সময় কেটে যাক, সারা জীবন কেটে যাক, আমি এখানেই থাকবো আর লাফাবো। তারপর আবার খিলখিলিয়ে হাসলো, আবার লাফাতে লাগলো। মুগ্ধ কিছু বলল না, শুধু শক্ত করে তিতিরের হাতটা ধরে রাখলো। পানির যে স্রোত, ও ধরে না থাকলে এতক্ষণে তিতির রেমাক্রি খালে থাকতো। লাফাতে লাফাতে তিতির হঠাৎ পড়ে গেল। পড়ে যেয়ে ওর হাসি আরও বেড়ে গেল। মুগ্ধ তাড়াতাড়ি ওর হাত ধরে ওঠানোর চেষ্টা করলো। ও নিজেও তো ওঠার চেষ্টা করলোই না, বরং মুগ্ধর হাত ধরে টান দিয়ে ওকেও ফেলে দিল। মুগ্ধ পড়ে যেতেই তিতির আরও জোরে জোরে হাসতে লাগলো। আচমকা পড়ে যাওয়ায় মুগ্ধ ব্যালেন্স রাখতে না পেরে পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছিল। আর তিতিরের তো কোনো ব্যালেন্সই ছিল না, দুইজনেই ভেসে ভেসে যাচ্ছে। তিতির খিলখিল করে হাসছে, কিন্তু মুগ্ধ ভয় পাচ্ছিল। কি হবে, এখান থেকে প্রথম ধাপে পড়লেই তো একে একে প্রত্যেকটা ধাপে পড়বে, তারপর সোজা উপরে। কি করবে? পা হাতড়ে খুঁজছিল যদি কিছু একটা পাওয়া যায়। এখানে তো কত উঁচু নিচু পাথর আছে, যদি একটা উঁচু পাথরে পাটা আটকে যেত তাহলে দুটো জীবন বেঁচে যেত। একটা পাথর না হলেও একটা ছোট গর্তে পা আটকাতে পারল মুগ্ধ। তিতির তখনও খিলখিলিয়ে চলেছে। মুগ্ধ একটা হাতে ধরে রাখতে পারছিল না ওকে, তাই দুই হাত দিয়ে ধরে নিজের কাছে না এনে নিজেই কাছে চলে গেল। ওকে কাছে আনতে গেলে হয়তো পাথরের ঘষায় ও আঘাত পেতে পারে। পানির স্রোতে তিতির মুগ্ধর বুকের মাঝে এসে ধাক্কা খেলো, তাতেও হাসি। খুশিতে মেয়েটার মাথার তার একটা ছিঁড়ে গেছে বোধহয়। ওদের এই অবস্থা থেকে উদ্ধার করলো মংখাই আর লোকমান। যখন ওরা রেমাক্রি পৌঁছালো সূর্য ডুবতে শুরু করেছে। লাল আলোর আভায় ভরে গেছে চারপাশ। জায়গাটা বেশ পছন্দ হলো তিতিরের। থানচি ছিল সাধারণ মফস্বলের বাজার এলাকার মতো। তিতিরের একটুও পছন্দ হয়নি, কিন্তু এইখানে নৌকার ঘাট থেকেই রেমাক্রি গ্রাম শুরু। ৩০-৪০ পাহাড়ি পরিবারের বসতি হবে। পুরো গ্রামটাই পাহাড়ের ওপর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। গ্রামের এক প্রান্তে দেখা গেল একটা কাঠের ব্রিজ। ব্রিজ পার করে ওপাশে ছোট্ট একটা পাহাড়। মুগ্ধ বলল,
ব্রিজের ওপাশে পাহাড়টার ওপর যে বড় ঘর দেখতে পাচ্ছ সেটাই রেমাক্রির একমাত্র গেস্ট হাউস। পুরোটাই কাঠের তৈরি, ইভেন ফ্লোরও কাঠের। ও আচ্ছা, একটা ঘর এত বড় কেন? আরে না না, বাইরে থেকে দেখে মনে হচ্ছে একটা ঘর, কিন্তু ওর ভেতরে কয়েকটা ঘর আছে। কাঠের ব্রিজটা পার হয়ে গেস্ট হাউসে গিয়েই মুগ্ধর আক্কেল গুরুম। রেমাক্রি গেস্ট হাউস পুরোটাই খালি, 26 জনের কোনো দলই আজ আসেনি। সাফিরা আজ ভোরে রওনা দিল, অথচ এখনো পৌঁছাতে পারেনি। কি হলো? এখন তো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর ডুবো পাথরের জন্য নদীতে নৌকা চলাচল একেবারেই নিষিদ্ধ। গেস্ট হাউসটা আসলে একটা কটেজের মতো, চারিদিক ঘিরে আছে একটা বারান্দা। কটেজে মোট 4টি ঘর, প্রত্যেকটি ঘরে 2টো করে বিছানা, আর 2 বিছানার মাঝেও অনেক জায়গা। ফ্লোরিং করার প্ল্যান ছিল বাকিদের, কিন্তু কি থেকে কি হয়ে গেল? কোথায় চলে গেল সাফিরা? এতজন একসাথে থাকলে তো কোথাও কোনো বিপদ হওয়ার কথা না। ওদের জন্য খুব চিন্তা হচ্ছে মুগ্ধর। 4টা ঘরের একটাতে তিতির, একটাতে মুগ্ধ, আর একটাতে জায়গা হলো মংখাই আর লোকমানের। যে যার ঘরে চলে গেল। মুগ্ধ ভেজা শার্টটা খুলে ফেলল, নদীতে গোসল করতে যাবে। গামছাটা আর ট্রাউজার কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বের হলো। হঠাৎ পিছন থেকে সেই মিষ্টি ডাক। এটা শুনছেন? মুগ্ধ ঘুরে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বলল, শুনছি তো, বলো। তিতির হেসে বলল, গোসলের কি ব্যবস্থা এখানে? নদীতে গোসল করতে হবে। তিতির অবাক হয়ে বলল, নদীতে? কেন, সাঁতার জানো না? তা জানি। তাহলে? মানে খোলা জায়গায় সবার সামনে গোসল করতে হবে? খোলা জায়গায়, তবে সবার সামনে নয়, কারণ এই গেস্ট হাউসের পাশ দিয়ে নদী নেমে পড়বে। গ্রামের কেউ তো আর এই সাইডটাতে আসবে না। ওই যে টয়লেটটা দেখতে পাচ্ছ, ওটা বড় ভাগ্যে জোরে পেয়েছ। আমি আগের বার যখন এসেছিলাম তখন ওটা ছিল না। ও, তাহলে কি করব? গোসল করবে আর কি করবে, গোসল তো রেমাক্রি ফলসে হয়ে গেছে। না, ওখানে তো শুধু ভেজা হলো। বাই দ্য ওয়ে, সকালে না গোসল করে এলে? কিন্তু এই কালি গায়ে নিয়ে ঘুমাবো, স্কিন ভারী ভারী লাগছে, গোসল না করে বাঁচবো না। আচ্ছা, তারা যাও, করে এসো। কেউ যাবে নদীকে, আর গোসল করে চলে আসবে, ঘরে গিয়ে চেঞ্জ করবে। আপনিও চলুন না আমার সাথে। মুগ্ধ অবাক হয়ে বলল, এই প্রথম শুনলাম কোনো মেয়ে গোসল করতে যাওয়ার সময় অপরিচিত কোনো পুরুষ মানুষের সাথে থাকে। উফ, আপনি না একটা যাচ্ছে তাই। মুগ্ধ হেসে ফেলল। তিতির বলল, আমি তো বলেছি শুধু আপনি পাড়ে দাঁড়িয়ে থাকবেন একটু। অপরিচিত জায়গা, তার উপর আলো কমে আসছে, আমার একা যেতে ভয় লাগছে। তাহলে বলছো যে মেয়েরা ছেলেদের উপর মাঝে মাঝে ডিপেন্ডেন্ট হয়? তিতির কপাল কুঁচকে বিরক্তি চোখে তাকালো। মুগ্ধ হেসে বলল, সরি, তোমাকে তো আবার খোটা দেওয়া যাবে না। চলো চলো। আপনার কাঁধে দেখি কাপড়, আপনিও কি গোসলে যাচ্ছিলেন? হুম। ও, তাহলে তো হলোই। তিতির নদীর পাড়ে গিয়ে অবাক হয়ে গেল। এই দিকটা তীরটা একটু অন্যরকম। সি বিচে যেমন বালুর তীর থাকে, এখানে ঠিক সেরকমই, কিন্তু পাথরের তীর। অসংখ্য ছোট ছোট পাথর এখানে। পানিতে নেমেও পায়ের নিচে পাথর ছাড়া আর কিছুই পেল না। জায়গাটা কি যে ভালো লাগছিল তিতিরের। তিতির যখন গোসল করছিল, মুগ্ধ তখন নদীর পাড়ে দাঁড়িয়ে মোবাইলে গেমস খেলছিল। কাজলের কালি ওঠাতে বেশ কসরত করতে হলো তিতিরকে। সাবান দিয়ে ঘষে ঘষে তুলল। পায়ের কয়েকটা জায়গায় আর ঘাড়ের পেছন দিকটায় সামান্য জ্বলছিল। জলপ্রপাতের পাথরের ধারে কেটে গেছে কিনা কে জানে। গেলে যাক, কি আর করা। তিতির গোসল শেষে সেই শালটা গায়ে জড়িয়ে উঠল। তারপর বলল, তাড়াতাড়ি গোসল করতে যান, আমি কি দাঁড়াবো? পাগল, তুমি যাও, চেঞ্জ করে নাও গিয়ে। তিতির চলে যাচ্ছিল। মুগ্ধ ডাক দিল, শোনো। হ্যাঁ বলুন। আমার মোবাইল ও ওয়ালেটটা একটু নিয়ে যাবে? তুমি নাহলে পাড়ে রেখে নামতাম, কেউ তো আর আসবে না। তারপরেও তুমি যখন যাচ্ছই তখন নিয়ে যাও। হ্যাঁ দিন। মোবাইল ওয়ালেট পকেট থেকে বের করে দিল। ওগুলো নিয়ে তিতির হাঁটা ধরল। মুগ্ধ বলল, দাঁড়াও দাঁড়াও। মুগ্ধ পকেটে কি যেন খুঁজছে। তারপর তিতির দেখলো মুগ্ধ কতগুলো ভেজা টাকা বের করলো। তিতির বলল, রেমাক্রি ফলসের নামার সময় আপনি না মোবাইল ওয়ালেট সব মংখাইয়ের কাছে রেখে গিয়েছিলেন, তাহলে এগুলো ভিজলো কি করে? হ্যাঁ, কিন্তু এই টাকাগুলো পকেটে ছিল, খেয়াল করিনি। ও ইস, কিভাবে আপনাকে ফেলে দিয়েছিলাম, ব্যথা পেয়েছিলেন? মুগ্ধ হেসে বলল, হ্যাঁ, তুমি যাও, এ বিষয়ে পরে কথা বলবো। তিতির চলে গেল। ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে ভাবল, এবার নিশ্চিন্তে প্যারামেটার মেসেজ পড়া যাবে। কত বড় সাহস মেটার, মুগ্ধকে ওসব মেসেজ পাঠায়। তিতির যত দ্রুত সম্ভব গা মুছে চেঞ্জ করে নিল। তারপর মেসেজ পড়া শুরু করলো। যেখানে রেখেছিল সেখান থেকেই শুরু করলো।
বিয়ে তো 100 মাইলস দূরে। তোর মতো বেহার লগে আমি অন্য কিছুও করি না। মেয়েদেরকে একটু তো রেসপেক্ট করবি মুগ্ধ। নিজের সম্মানটা নিজেকে ধরে রাখতে হয়, তুই রাখতে পারিসনি। প্রস্টিটিউটদের রেসপেক্ট করি, কিন্তু তোকে না। কতটা নিজের শরীর সেল করে আর তুই ফ্রিতে বিলাস। কক্সবাজারের ঘটনার জন্য আই এম রিয়েলি সরি। সত্যি আমার মাথা ঠিক ছিল না রে, মাফ করে দে না প্লিজ। জীবন থাকতে আর এই ধরনের ভুল কখনো করব না, আই প্রমিস। তিতির বসে পড়ল। মুগ্ধ এই মেয়েটাকে নিয়ে কক্সবাজার গেছে? এই মেয়েটা কি ওর কোনো এক্স? কষ্ট হচ্ছিল, কেন জানি খুব কষ্ট হচ্ছিল তিতিরের। ফোনটা বিছানার উপরে ছুঁড়ে ফেলল তিতির। কয়েক সেকেন্ড পর মনে হলো বাংলা সিনেমার মতো অর্ধেকটা পড়ে রিয়াক্ট করাটা কি ঠিক হবে? না, পুরোটাই পড়বে তিতির। হয়তোবা ও যা ভাবছে তেমন কিছু না। আবার ফোনটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। ক্যাম্পাসে যে ট্যুরে তুই যাবি, ওই ট্যুরে আমি আর জীবনও থাকতে যাব না। আমি সত্যি তোকে ভালোবাসি রে, আমায় একটা সেকেন্ড চাই না তোকে না ভেবে। আল্লাহর ওয়াস্তার মেসেজ দিস না। অনেক কষ্টে এতক্ষণ মাথা ঠান্ডা রেখেছি, আর পারছি না আমি। মেসেজ দেবো না তো কি করব? এতবার কল দিলাম, একবারও তো ধরলি না। এরপর মুগ্ধ কোনো রিপ্লাই দেয়নি। বোধহয় ফোন করেছিল, কারণ অনেকক্ষণ পর মেয়েটাই আবার আরেকটা মেসেজ দিয়েছিল। তুই এতটা খারাপ বিহেভ করবি আমি সত্যি ভাবতে পারিনি। আর কোনো মেসেজ নেই। তিতিরের আনন্দে নাচতে ইচ্ছে করছিল। চারপাশ পুরোপুরি অন্ধকার হয়ে গেল। বারান্দায় একটা বাল্ব জ্বালানো ছিল। মুগ্ধ কটেজের বারান্দায় বসে লাল রঙের ছোট ছোট কিছু খাচ্ছিল। লোকমান আর মংখাই বাজারে গেছিল। দরজা খোলার শব্দে মুগ্ধ তাকাতেই দেখতে পেল ভেজা কাপড় হাতে বেরিয়ে এলো তিতির। ওর পরনে সাদা লং স্কার্ট আর নীল টপস। বাল্বের হালকা আলোয় মুগ্ধ দেখছিল তিতিরকে। এই রং দুটো বেশ মানিয়েছে তিতিরকে। বারান্দার একপাশে দড়ি টানানো ছিল, সেটাতে ভেজা কাপড় মেলার জন্য হাত উঠাতেই টপসটা উঠে গেল। আর তাতেই কয়েক সেকেন্ডের জন্য ওর নাভি দেখা গেল। সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল মুগ্ধ। ওর সারা শরীরে যেন ইলেকট্রিকের শক লাগলো। কক্সবাজার ট্যুরে ইকরা যখন ওকে ইমপ্রেস করার জন্য ওর সামনে এসে কাপড় খুলে ফেলেছিল, তখনও তো ওর এরকম কোনো ফিলিংস হয়নি। তিতির অবশ্য সুন্দরী, কিন্তু ইকরাও তো তিতিরের চেয়ে কোনো অংশে কম ছিল না। তবু তো ইকরার সৌন্দর্য ওকে টানেনি, উল্টো অনীহা এসেছিল। তাহলে এখন ওর এরকম কেন লাগছে? অবাক হয়ে ভাবতে লাগলো, ভালোবাসা কি সত্যি হয়ে গেল? হঠাৎ ঘোর কাটল সেই মিষ্টি স্বরে। বসবো? হ্যাঁ, বসো। তিতির মুগ্ধর উল্টো পাশে মুগ্ধর দিকে ফিরে বসলো। মুগ্ধ তিতিরের দিকে না তাকিয়েই বলল, খাবে? কি এগুলো? ডুমুর, পাহাড়ি ডুমুর, একদম পাকা। এ দেখো, অনেক মজা। তিতির একটা ডুমুর হাতে নিয়ে বলল, এটা কিভাবে খায়? মুগ্ধ দেখিয়ে দিল। প্রথমে ডুমুরকে 2 হাতের আঙুল দিয়ে টেনে দুভাগ করতে হয়, তারপর এক একটা ভাগ উল্টে চুষে চুষে খেতে হয়। তারপর তিতির ডুমুর নিয়ে খাওয়া শুরু করলো। তিতিরের দিকে চোখ পড়তেই মুগ্ধ আর চোখ ফেরাতে পারছিল না। তিতির বোধহয় ভালো করে চুল মুছতে পারে না, তাই গোসলের পর ওর চুল থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে। তখনও তাই হচ্ছিল। তিতিরের বড় বড় চোখগুলো ছিল ডুমুরের দিকে, আর ওর আলতো আলতো গোলাপি ঠোঁট দিয়ে চুষে চুষে খাচ্ছিল সেই ডুমুর। সেই পরিবেশে সেই দৃশ্য যে কতটা ভয়ঙ্কর, মারাত্মক আর নেশাতুর হতে পারে তা যে না দেখেছে সে কোনোদিনও বুঝবে না। না, অ্যাটেনশন অন্যদিকে নিতে হবে, কিন্তু সেটা কি করে সম্ভব? তার চেয়ে অন্তত এই ডুমুর খাওয়াটাই বন্ধ করা যাক। মুগ্ধ বলল, বেশি খেও না, পেট ব্যথা করতে পারে। অস্থির ফল একটা। এত মজা কেন? পেটে ব্যথা হলে হবে, তাও আমি খাবো। না না, ঢাকায় যাওয়ার সময় কিনে দেবো, বাসে গিয়ে খেও। ঝুড়িটা সরিয়ে রাখলো মুগ্ধ। তারপর বলল, কদিন আমাকে অনেক জ্বালিয়েছো, এবার একটু সেবা করো তো। সেবা? কি সেবা? আমার পিঠে খুব চলছে, বোধহয় ছিঁড়ে ঢিলে গেছে। একটু স্যাভলন লাগিয়ে দাও না। মংখাইকে দিয়ে লাগাবো ভেবেছিলাম, কিন্তু সে যে বাজারে পাঠালাম, আর তো খবরই নেই। আমি লাগিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, থ্যাংক ইউ। বসো, আমি স্যাভলন ক্রিমটা নিয়ে আসছি। তিতির এক লাফে উঠে দাঁড়িয়ে বলল, আপনি চুপ করে বসুন, আমি নিয়ে আসছি। স্যাভলন আমার কাছেও আছে। তারপর চলে গেল ওর ঘরে। জীবনেও এইটুকুতে স্যাভলন লাগায়নি মুগ্ধ, কিন্তু আজ লাগাতে চাইছে। ব্যথা কমানোর জন্য না, তিতিরের একটু স্পর্শ পাওয়ার জন্য। তিতির স্যাভলনের সাথে মুগ্ধর ফোন আর ওয়ালেটও নিয়ে আসলো। বলল, এই নিন ফোন আর ওয়ালেট। ভেজা টাকাগুলো টেবিলের ওপর শুকাতে দিয়েছি। মুগ্ধ ওগুলো নিল তিতিরের হাত থেকে। তিতির ওর পাশে বসে বলল,
ওদিকে ঘুরুন আর শার্টটা খুলুন। মুগ্ধ শার্টটা খুলে ঘুরে বসতেই তিতির ওর পিঠে হাত রেখে আটকে উঠল। হো মাগো, পুরো পিঠ ছিলে গেছে, লাল হয়ে গেছে। ইস, এটা রেমাক্রি ফলসে আর আমার এই বোকামির জন্য হয়েছে না? সুন্দরীর হাতে ছোঁয়া দেখছি স্যাভলনের থেকেও বেশি কাছে দিচ্ছে। হাতটা সরিও না কিন্তু। এ কথাটা মুগ্ধ শুধু মজা করে বলেনি, মন থেকে বলেছে। তিতির ফাজলামোভাবে ওর পিঠে আলতো করে স্যাভলন লাগাতে লাগাতে বলল, আপনি পারেনও। স্যাভলন লাগানো শেষ হতেই মুগ্ধ আবার ঘুরে বসলো, আর সাথে সাথেই দেখতে পেল তিতিরের বাহুতে আর ঘাড়েও ছিলে গেছে। মুগ্ধ বলল, এই পাকনি, তোমার ঘাড়ে আর হাতেরও তো একই অবস্থা। তাই নাকি? এজন্যই বোধহয় জ্বলছিল গোসলের সময়। ওখানে স্যাভলন লাগাও। তিতির বাহুর ক্ষততে নিজেই স্যাভলন ক্রিম লাগালো। তারপর স্যাভলনের টিউবটা মুগ্ধর দিকে এগিয়ে দিয়ে হেসে বলল, নিন, এবার আপনি একটু সেবা করুন। মুগ্ধ ওটা তিতিরের হাত থেকে নিতেই তিতির সব চুলগুলোকে ভালো করে সরিয়ে নিল একপাশে। তারপর ক্ষতর সাইডটা মুগ্ধর দিকে ধরল। মেয়েটা কি পাগল? এমনটা কেউ করে? ও কি জানে মুগ্ধর ইচ্ছে করছিল ওই ভেজা চুল সরানো ঘাড়ে একটা গাঢ় চুমু খেতে? কিন্তু মুগ্ধর বিবেক খুব সহজেই সে লোভ সংবরণ করল। আঙুলের মাথায় স্যাভলন নিয়ে তা তিতিরের ঘাড়ে লাগিয়ে দিল। তিতির আবেশে চোখ বন্ধ করে ফেলল। কালু তো ভয় পেয়ে জড়িয়ে ধরেছিল মুগ্ধকে, কিন্তু তখন তেমন অনুভূতি হয়নি। খুব স্বাভাবিক লেগেছিল তিতিরের। আর আজ এই মুহূর্তে মনে হচ্ছে কি অমূল্য সম্পদ যেন পেল। মনে মনে বলল, কোনো পুরুষের স্পর্শ আমি আজও লাগতে দেইনি আমার শরীরে, আপনিই প্রথম। আমি জানতাম আপনার স্পর্শ এতটাও মধুর হবে। আমি এই স্পর্শ সারা জীবনের জন্য চাই। ভাগ্যিস ঘাড়ে আঘাতটা পেয়েছিলাম। এর মধ্যেই মংখাই আর লোকমান চলে এলো। মংখাই বলল, দাদা, হাত খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। কথা শেষ করে তিতিরের দিকে তাকিয়ে মংখাই চমকে উঠল। আপনার কালা ছিল। তিতির হেসে দিল। মুগ্ধও হেসে বলল, ওইটা ছিল প্রোটেকশন। বেশি রূপবতী মেয়েদের নিয়েই হলো প্রবলেম, বুঝলে মাংখায়? জি দাদা, বুঝছি। তিতির লজ্জায় কি বলবে বুঝতে পারছিল না। ঘাড় ঘুরিয়ে বলল, আচ্ছা, হাঁস কেন আনলেন? বারবিকিউ করবো, কাল মিস করেছিলাম, মনে নেই? আপনার এত অ্যালার্জি, এখন রান্না করবেন কেন? রেমাক্রি বাজারে না দেখলাম কত দোকান, ওখান থেকে কি খাওয়া যেত না? হ্যাঁ, আমার এনার্জি একটু বেশি। গেস্ট হাউসের পাশে আগুন জ্বালিয়ে বারবিকিউয়ের ব্যবস্থা করেছে ওরা। হাঁস বারবিকিউ করতে করতে মুগ্ধ বলল, এনার্জি কিন্তু তোমাদেরও কোনো অংশে নেহাত কম না। এত দূরে এসে পড়লে এখনও তোমার চেহারায় টায়ার্ডের ছাপ পড়েনি, এখনও কতটা প্রাণোজ্জ্বল। ম্যাক্সিমাম মেয়েরা এই পর্যন্ত এসে হাল ছেড়ে দেয়, আর মাফাকম যাবে না বলে। তিতির হাসলো, শুধু কিছু বলল না। হাঁস বারবিকিউটা এত টেস্টি হয়েছে, তিতির কখনো এত মজার বারবিকিউ খায়নি। খাওয়ার পরপরই সবাই শুয়ে পড়েছে। মুগ্ধর ঘুম পাচ্ছিল না। বারবার তিতিরের সেই ভেজা চুলের মুখটা ভেসে উঠছিল চোখের পাতায়। কি অদ্ভুত! কখনো কোনো মেয়ের জন্য তো ও এত কিছু করেনি, কখনো কোনো মেয়ের জন্য এতটা ফিলও করেনিও। পাশের রুমেই আছে, অথচ ওর জন্য কি অস্থিরতা! বুকের মাঝে জড়িয়ে ধরে রাখলে হয়তো এই অস্থিরতা কমবে। ওকে তিতিরকে প্রপোজ করবে নাকি আরেকটু টাইম নেবে? মাত্র দুদিনের পরিচয়ে এত সিরিয়াস একটা ডিসিশন নিয়ে নেবে? আগের সম্পর্কগুলোর মতো কোনো ভুল সম্পর্কে আর জড়াতে চায় না ও, কারণ এখন আর সময় নেই। মা ইমিডিয়েট ওর বিয়ে দিতে চান। পাশের ঘরে কুম্ভকর্ণ তিতিরেরও কিনা ঘুম পাচ্ছিল না। ও খালি কাল থেকে মুগ্ধর সাথে কাটানোর সময়গুলোর কথা ভাবছিল। ইস, কাল রাতে এমন সময় ও আর মুগ্ধ পাশাপাশি শুয়েছিল, আর আজ দুইজন পুরো দুঘরে। এই কোনো কথা হলো? আচ্ছা, ও কি করবে? ওকে মুগ্ধকে বলবে ওর ভালোবাসার কথা, নাকি মুগ্ধর বলার জন্য অপেক্ষা করবে? মুগ্ধর ভেতরে যদি কোনো ভালোবাসা না থাকে ও কেন বলবে? ফোনের ওই প্যারা মেয়েটা প্রপোজ করেছিল বলেই তো মুগ্ধ ওর ওপর বিরক্ত, বেহায়া ভাবে। ও ভালোবাসার কথা বললে যদি ওকেও বেহায়া ভাবে। ঘরের ভেতর পায়চারি করছিল, হঠাৎ দরজায় টোকা পড়ল। প্রায় সাথে সাথেই মুগ্ধর গলা। এই দিদির। তিতির দৌড়ে গিয়ে দরজা খুলল, বলল, কিছু বলবেন? ঘুমোওনি দেখলাম, মানে পায়ের আওয়াজ পেলাম। আমারও ঘুম আসছে না, তোমার যদি আপত্তি না থাকে তাহলে একটু বারান্দায় বসি। গান শোনাবেন? শিওর শিওর। তিতির বারান্দায় এসে বলল। মুগ্ধ বলল, দেখেছো পাহাড়ের পূর্ণিমা কত অসাধারণ? হ্যাঁ, এত সুন্দর পূর্ণিমা আমি আগে কখনো দেখিনি। কাল তো জঙ্গলে এত ভালো দেখাও যায়নি।
তাছাড়া এই পুরো জায়গাটাই অসাধারণ। বান্দরবান আসার পর থেকে যতগুলো জায়গায় গিয়েছি তার মধ্যে এটা বেস্ট। মুগ্ধ হেসে বলল, আর নীলগিরি? দুটোর তুলনা চলে না, দুটোই দুটোর মতো সুন্দর। এখানে আস্তে আস্তে তো প্রায় অন্ধকার হয়ে গেছিল। আসল সৌন্দর্য দেখতে আলো লাগবে। কাল সকালে দেখো, তখন বুঝবে কি সুন্দর জায়গা। তা না হয় দেখবো, কিন্তু এখন গান শুনতে চাচ্ছি। মনটা আকুপাকু করছে গানের জন্য। মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে গান ধরল। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই, শুনতে চাই। শুনতে চাও না? কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। হায় হায়, তারপরে আর গানের কথা মনে নাই। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखने वाले न जाने न दाई रे। दिशाहारा কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। গানটা শেষ হতেই তিতির বলল, উফ, সত্যি খুব ভালো গান আপনি। আর গানটাও এত জোস, একদম পারফেক্ট এখানে এই পরিবেশে। মুগ্ধ হাসলো আর খেয়াল করলো তিতিরের ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে, একদম ঘুমে জড়ানো। তিতি সে ঘুমো ঘুমো ভয়েসে বলল, সত্যি আমার আর ফিরে যেতে ইচ্ছে করছে না এখান থেকে। আচ্ছা, এই গেস্ট হাউসটা সারা জীবনের জন্য ভাড়া দেবে না? মুগ্ধ আবার হেসে ফেললো, বলল, তোমার মাথাটা দেখছি পুরোটাই গেছে। আচ্ছা, ভালো কথা, শোনো, কাল সকাল 8টা নাগাদ আমরা নাফাখুমের উদ্দেশ্যে হাঁটা ধরবো। শাফি ভাইয়াদের জন্য ওয়েট করব না? 8টা পর্যন্ত তো ওয়েট করবো, তার বেশি সম্ভব না। বেলা বেড়ে গেলে হাঁটতে কষ্ট হবে, আর ওদের জন্য এত ভাবতে হবে না। ওরা 26 জন আছে, আমরা দুজন যেসব বিপদে পড়েছি ওইরাও ওইসব বিপদে পড়বে না। ও আচ্ছা, যাও যাও, ঘুমোতে যাও এখন। তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, আর একটা গান শোনান না প্লিজ, তারপর ঘুমাতে যাব। কটেজের বারান্দা থেকে দেখা যাচ্ছে রেমাক্রি গ্রামের ঘরগুলোতে হেরিকেন আর কুপির আলোগুলো মিটিমিটি করে তারার মতো জ্বলছে। কটেজের সামনেই জ্বলছে জোনাক পোকা, আর জ্বলছে তিতিরের জন্য মুগ্ধর বুক। হঠাৎ মুগ্ধর মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো, আর সাথে সাথেই একটা দুষ্টু গান ধরল। ঠিক যখনই 5:30 ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চিবোই তিতির তোমার অপেক্ষাতে, আজ ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমিক এলো গেল তুমি এলে না। আমার ভেজা গরম হয়ে যাবে জেগে থেকো না, আমার ভেজা গরম হয়ে যাবে জেগে থেকো না। ঘুমিয়ে যাও। গান গাওয়ার সময় মুগ্ধ ইচ্ছে করে তিতিরের দিকে তাকালো না। শেষ করে তাকাতেই মুগ্ধ দেখতে পেল তিতির বারান্দার ফ্লোরে শুয়ে ঘুমাচ্ছে। হায় খোদা, কখন ঘুমিয়ে পড়ল মেয়েটা? বাচ্চা কাকে বলে? লাভ কি হলো দুষ্টু গানটা গেয়ে? ওর লজ্জা পাওয়াটাই তো দেখা হলো না। মুগ্ধ ডাকলো, তিতির, এই তিতির। তিতিরের কোনো সারা শব্দ নেই। মুগ্ধরও আর ডাকতে ইচ্ছে করছিল না। কি ইনোসেন্ট যে লাগছিল। মুগ্ধ তিতিরকে কোলে তুলে ঘরে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর পাশে বসে তাকিয়ে রইল ওর দিকে। চাঁদের আলোয় ওকে স্পষ্ট দেখতে পাচ্ছিল। উফ, এত কেন ভালো লাগে তিতিরের আনকোড়া মুখটা। চুলগুলো একদম এলোমেলো, নিচের ঠোঁটটা সামান্য ভেতরের দিকে ঢুকে রয়েছে। কি মিষ্টি, কি মায়াবী। মুগ্ধর খুব ইচ্ছে করছে তিতিরের কপালে একটা চুমো দিতে, কিন্তু ব্যাপারটা কি ঠিক হবে? তারপর আবার ভাবলো, কপালেই তো, ক্ষতি কি? কিন্তু যদি তিতির জেগে যায় আর মাইন্ড করলে করবে, তখন বরং বোঝা যাবে তিতির ওকে ভালোবাসে না। আর যদি জেগে যায় কিন্তু রাগ না করে, তাহলেও বোঝা যাবে যে তিতির ওকে ভালোবাসে। পরক্ষণেই ভাবলো, ধুর কী সব ভাবছে ও, তার চেয়ে বরং নিজের ঘরে গিয়ে ঘুম দিক। উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো মুগ্ধ। দরজার কাছ পর্যন্ত গিয়ে আবার ফিরে এলো, আবার ওর পাশে বসলো। তারপর নিচু হয়ে তিতিরের কপালে একটা চুমু দিল। না, তিতিরের ঘুম ভাঙল না। ইস, ঘুম ভাঙা উচিত ছিল। নেগেটিভ হোক পজিটিভ হোক, ওর এক্সপ্রেশনটার থেকে অনেক কিছু বোঝা যেত।
কয়েক সেকেন্ড বসে থেকে উঠে চলে গেল নিজের ঘরে। মুগ্ধ চলে যাওয়ার পর তিতির পাশ ফিরে বালিশটা জড়িয়ে ধরল। হাত পা রীতিমতো কাঁপছিল, ঠোঁটে ছিল বিশ্ব জয় করার হাসি। ও ঘুমের ভান করেছিল এতক্ষণ, কারণ মুগ্ধ যে গান গাইতে শুরু করেছিল তাতে লজ্জায় মরে যেত পরে চোখে চোখ পড়লে। তাছাড়া মুগ্ধর কোলে ওঠার জন্য এর চেয়ে ভালো উপায় আর নেই, কিন্তু তার সাথে যে ওর ঠোঁটের ছোঁয়াটাও পাবে তা ভাবেনি। এবারও শিওর যে মুগ্ধ ওকে ভালোবাসে। লোভে পড়ে করলে ঠোঁটে করত, অন্য কোথাও করত, ভালোবাসা থেকে করেছে বলেই কপালে করেছে। উফ, তিতিরের কি যে আনন্দ হচ্ছে। বিছানায় শুধুই মুগ্ধর খেয়াল হলো তিতির তো ঘুমে, দরজা লাগাতে পারবে না, দরজাটা সারা রাত ভেজানো থাকবে। তিতিরকে এতটা আনসেফ রেখেও ঘুমাতে পারবে না। নিজের খুঁটিনাটি যেসব জিনিসপত্র যাও বের করেছিল তা আবার ব্যাকপ্যাকে ভরে নিয়ে তিতিরের ঘরে চলে গেল। তিতির টের পেলেও কিছু বলল না। মুগ্ধ ভেতর দরজায় খিল দিয়ে ব্যাকপ্যাকটা ফ্লোরে রেখে ঘরের অন্য বিছানাটায় শুয়ে পড়ল। তিতিরের দিকে আর একবারের জন্য তাকালো না। ও মেয়ে না, ও একটা মায়াজাল। খুব ভোরে ঠিকমতো আলো ফোটেনি তখন। তিতিরকে ডাকলো মুগ্ধ। এই তিতির ওঠো। তিতির একটু কান্নার ভাব করে পাশ ফিরে শুলো। মুগ্ধ তিতিরের মাথায় হাত বুলিয়ে ঝাঁকি দিয়ে দিয়ে ডাকছিল। এই মেয়ে ওঠো না প্লিজ, না খুব মিস করবা, ওঠো ওঠো। আমি ঘুমাচ্ছি তো, উফ। তিতিরের এই আহ্লাদি কথার সাথেই ছিল সেই ঘুমো ঘুমো মাতাল করা ভয়েস। শুনে মুগ্ধর বুকের ভেতরটায় কিছু একটা চুরচুর করে পড়ছিল। ইচ্ছে করছিল ওকে কোলের মধ্যে নিয়ে অনেক অনেক আদর করতে। আবার ডাকলো। আরে ওঠোই না, একটু পর না হয় আবার ঘুমিও। তিতিরের কোনো হেলদোল নেই। বাবারে বাবা, কি ঘুম! মুগ্ধ তিতিরকে ধরে ওঠালো, তারপর বিছানা থেকে নামিয়ে দাঁড় করাতেই লুটিয়ে পড়ল মুগ্ধর বুকে। কাল থেকে বুকের ভেতরটায় যে খরায় খা খা করছিল তাতে যেন ঝুম বৃষ্টি নামলো। তিতির ঘুমে পুরো কাদা। মুগ্ধ তিতিরকে বুকে জড়িয়ে ধরেই টেনে টেনে বারান্দায় নিয়ে গেল। মুগ্ধ পারত ওকে কোলে উঠিয়ে নিয়ে যেতে, কিন্তু তাতে তো এতক্ষণ তিতির ওর বুকের মধ্যে থাকতো না। বারান্দায় নিয়ে মুগ্ধ তিতিরের গালে হাত দিয়ে বলল,